বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1 আগস্ট 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের কাজ শুরু করতেছি। দেখেন, আজ আমরা আলোচনা করব পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরি বা এর আর এক নাম হলো কেস ডায়েরি। পুলিশ তার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি মানে হলো তদন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছে এগুলা একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে, এটাকে বলে পুলিশ ডায়েরি। পুলিশ ডায়েরির অর্থ দেখেন, পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা হলো পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা হয়েছে। আন্ডারলাইন করেন, কত ধারা? 172 ধারা। পুলিশ ডায়েরি গোল্ডেন কেস ডায়েরি নামেও পরিচিত। তো পুলিশ ডায়েরির আর একটা নাম হলো কেস ডায়েরি। পুলিশ ডায়েরিতে পুলিশ যে সকল বিষয় লিপিবদ্ধ করে, পুলিশ ডায়েরিতে পুলিশ যে সকল বিষয় লিপিবদ্ধ করে 172-এর 1। ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে, তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবে এবং কখন তিনি খবর বা তথ্য পেয়েছিল, কখন তিনি তদন্ত শুরু এবং সমাপ্ত করলো, অর্থাৎ ওই তদন্তকারী কর্মকর্তা কখন তিনি তদন্তের খবর বা তথ্য পেয়েছে, কখন তদন্ত শুরু বা শেষ করেছে, কোন স্থান বা স্থানসমূহ তিনি পরিদর্শন করলো, কোন কোন স্থান তিনি পরিদর্শন করলো এবং তার তদন্তের মাধ্যমে তিনি কোন ঘটনার সমূহ চিহ্নিত করলো, সেই বিষয়ে একটি বিবৃতি তিনি পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ করবে। তাহলে মোটামুটি তিনি কখন সংবাদ পাইছে, কখন তদন্ত শুরু করছে, কখন শেষ করছে, কোন কোন স্থানসমূহ পরিদর্শন করছে, এই যাবতীয় বিষয়গুলো কিসে থাকবে? পুলিশ ডায়েরিতে থাকবে। আমরা চলে আসি পুলিশ ডায়েরির ব্যবহার। যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে আন্ডারলাইন করেন অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। অর্থাৎ যে কোনো ফৌজদারি আদালত তার আদালতে যে মামলা, যে ফৌজদারি মামলার বিচার হচ্ছে সেটার আপনার পুলিশ ডায়েরি কি করতে পারে? চেয়ে পাঠাতে পারে। এই ডায়েরি আন্ডারলাইন করবেন, সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে, এই ডায়েরি সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে বরং উক্ত মামলার গোল দেন অনুসন্ধান বা বিচারের গোল দিবেন সহায়ক হিসেবে আদালত ব্যবহার করতে পারে। সহায়ক, সহায়ক শব্দটা গোল দেন। তাহলে পুলিশ ডায়েরিকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। পরীক্ষা যদি প্রশ্ন আসে যে পুলিশ ডায়েরিকে কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়, যায় না। তবে অনুসন্ধান বা বিচারের সহায়ক, অনুসন্ধান বা বিচার করতে যাতে সহায়ক হয় এই মর্মে তিনি এটা ব্যবহার করতে পারে। তারপরে দেখেন, পুলিশ ডায়েরি পুলিশ তার আন্ডারলাইন করেন স্মৃতি পুনর্জীবিত করার জন্য, টু রিফ্রেশ হিজ মেমোরি, ব্যবহার করতে পারে। এবং এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারে। স্মৃতি পুনর্জীবিত, টু রিফ্রেশ মেমোরি, এই শব্দটা গোল্ডেন। এই কথাটার অর্থ কি? ধরেন একজন 2026 সাল এখন চলে, একজন তদন্তকারী কর্মকর্তা একটা মামলা তদন্ত করছে, 2026 সালে তদন্ত করে তিনি এই মামলার পুলিশ রিপোর্টও দিয়ে দিছেন। দেওয়ার পরে এই মামলার সাক্ষ্য গ্রহণ যখন শুরু হবে তখন ওই কর্মকর্তাকে আবার আসতে হবে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আয়ও হিসেবে। তো যখন তিনি সাক্ষ্য দিতে আসছেন তখন ধরেন 2029 সাল, তাহলে এই মামলার তদন্ত শেষ হয়েছে 26-এ, কিন্তু সাক্ষ্য গ্রহণ করতে ওনার আশা লাগছে কবে? 29 সালে। এখন এই 26 থেকে 29 সালের মধ্যে তিনি তো আরো অনেক থানায় ছিলেন এবং অনেক মামলার তদন্ত করছে। তাহলে 26 সালে কোন মামলার তিনি তদন্ত করছেন সেই বিষয় তো তার মনে না থাকাই স্বাভাবিক। তখন তিনি যখন সাক্ষ্য দিতে আসলেন তখন তো ওনার ভুলে যাওয়াই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তিনি ওনার যে পুলিশ ডায়েরি যেটা তদন্ত করেছিলেন এটা দেখে উনি ওনার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন। তবে যদি তিনি স্মৃতি পুনর্জীবিত করেন
স্মৃতি পুনর্জীবিত মানে ভুলে গেছিল, এটা দেখে ওনার মনে উঠলো। তাহলে আসামি পক্ষের আইনজীবী এই পুলিশ ডায়েরি দেখে আবার ওনারা জেরা করতে পারে। পুলিশ যদি দেখে তাহলে আসামি পক্ষের আইনজীবী ওই পুলিশ ডায়েরি সম্পর্কে ওই যে পুলিশ দেখলো তারা কি করতে পারে, জেরা করতে পারে। এবং জেরায় পরস্পর বিরোধিতা প্রমাণ করতে পারে যে আপনার পুলিশ ডায়েরিতে আছে এই কথা আর আপনি এখানে বললেন এই কথা। কিন্তু পুলিশ যদি পুলিশ ডায়েরি না দেখতো, তার স্মৃতি পুনর্জীবিত না করতো, তাহলে আসামি পক্ষের আইনজীবী জীবনও পুলিশ ডায়েরি দেখার অধিকারী হতো না। তাহলে পুলিশ ডায়েরি সহজ কথা আসামি দেখতে পারে না, কিন্তু আসামি পক্ষের আইনজীবী দেখতে পারে যদি পুলিশ ডায়েরি দেখে পুলিশ কি করে, স্মৃতি পুনর্জীবিত করে। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ ডায়েরি দেখার অধিকারী হতে পারে কে, আসামি পক্ষের আইনজীবী। এই যে দেখেন, পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে এবং এমন পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে, আন্ডারলাইন করেন, পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি কি করে, ব্যবহার করে, সেই ক্ষেত্রে গোল্ডেন সাক্ষ্য আইনের 161, 145 ধারার বিধান প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের কত ধারা বিধান, 161, 145 ধারার বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে। এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে। তাহলে এরপরে যদি আমরা একটু দেখি, দেখেন পরে চলে আসেন, জেনে রাখা ভালো, আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী না। আসামি বা তার যে বৈধ প্রতিনিধি আছে সেই পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারবে না বা দেখারও অধিকারী হবে না। ইভেন আদালতে আবেদন করলেও দেখার অধিকারী হবে না। একটা জিনিস মনে রাখবেন, 161 রেকর্ড করে কে, তদন্তকারী কর্মকর্তা। 164 রেকর্ড করে কে, ম্যাজিস্ট্রেট। এইগুলার কপি আসামি দেখতে পারে। আদালতে আবেদন করলে আদালত বলতে পারে যে এগুলার কপি আসামিরে দাও, বাট পুলিশ ডায়েরি দেখার কোনো অধিকার আসামির নাই। কিভাবে উনি কাঠগড়ায় দাঁড়াইয়া দেখছে, কাঠগড়ায় দাঁড়ায় যখন সাক্ষী দেবে, সাক্ষী সবার সামনে দেবে, তখন দেখবে না যে না আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই, বলেন। স্যার, যে আসামি পক্ষের যে আইনজীবী সে কিভাবে বুঝবে যে ওই আয়ও ওই স্মৃতি পুনর্জীবিত করছে? আয়ও তো সাক্ষী দিতে আসছে, কাঠগড়ায় দাঁড়ানো, তখন আয়োর এখন মনে পড়তেছে না, আয়ও তখন আদালতের অনুমতি নিয়ে স্মৃতি পুনর্জীবিত করতেছে, দেখতেছে। আসামি পক্ষের আইনজীবী এবার দেখতেছে উনি কি জানি পড়তেছে, এখন উনি ওই জায়গা দাঁড়ায় যা যা পড়বে তাই তাই দেখার অধিকার আসামি পক্ষের আইনজীবীর আছে। বুঝতে পারছেন? এবং ওই বিষয়ে ওনারা জেরাও করতে পারে। এই যে স্মৃতি পুনর্জীবিত এটা করে সাক্ষ্য আইনের 159 ধারায়, আর তারা জেরা করে সাক্ষ্য আইনের 161 ও 145, 161 ও 145। এখন যদি আপনারে বলে যে পুলিশ ডায়েরি কি আসামি দেখতে পারবে, না, আসামি দেখার অধিকারী হবে না। তারপরে দেখেন, অধস্তন পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্তের ফলাফল বা প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে। অধস্তন পুলিশ কর্মকর্তা কোন তদন্তের ফলাফল বা প্রতিবেদন কার কাছে জমা দিবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে। কত ধারা, 168। গতকাল আমরা 167 ধারা পর্যন্ত আলোচনা করছিলাম, আমি একটু মনে করাই দিই। সাক্ষীরে তলব করে লিখিত আকার 160, ঘটনা সম্পর্কে যারা জানে তার জবানবন্দি রেকর্ড করে 161, মনে আছে? 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না, 162। আর সাক্ষীরে কোন রূপ ভয় ভীতি দেখানো যাবে না, 163। 64 তো ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করলো, 164। তদন্তকারী কর্মকর্তা ওই সাক্ষীদের মানে তার ওনার যে স্থান তল্লাশি করলো 165 এর 166, নিজ এলাকায় হলে 165, নিজ এলাকার বাইরে হলে 166, আর পুলিশ রিমান্ড সম্পর্কে আছে 167।
167। পুলিশ ওই যে 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তখন আদালত বলবে যে ওই আসামিরে আমার হেফাজতে আরো ফেরত পাঠান, আমি আরো জিজ্ঞাসাবাদ করতে চাই, এটারে বলে পুলিশ রিমান্ড। এখন তদন্ত যখন শেষ তখন তদন্তের ফলাফল ওসি সাহেবরে জানাবে, এটা হলো কত? 168। বিগত বছর প্রশ্ন পড়েন ইসমাইল। একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে হ্যাঁ। পারে হচ্ছে বিচারের জন্য। একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে কিসের জন্য? বিচারের জন্য। বিচারের জন্য। আচ্ছা, ধন্যবাদ। বিচার বা অনুসন্ধানের সহায়ক হিসেবে সাক্ষ্য হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবে না। তারপরে এখানে দেখেন, আমি সেলফ প্র্যাকটিসের 1 নাম্বারটা প্রশ্নটা পড়ি যে ফৌজদারি কার্যবিধির ড্যাশ তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ করে আসামিকে মুক্তি দিতে পারে। মুক্তি, অপর্যাপ্ত সাক্ষ্য, এটা বললেন ধারা 169 ধারায়। থানায় যখন কাউরে গ্রেফতার করে নিয়ে যাবে, পুলিশ যদি দেখে যে এরে আদালতে পাঠানোর মতো পর্যাপ্ত সাক্ষ্য নাই, তখন থানা থেকে জামিন দেয় 169 ধারায়। যখন কোনো আসামিরে ধরে নিয়ে যায়, কোর্টে যাওয়ার আগে অনেক সময় থানা থেকে জামিন করে আনেন না, জি, বুঝতে পেরেছি। পুলিশ যে জামিন দেয়, পুলিশ জামিন দিতে পারে 169 ধারায়, যদি তার বিরুদ্ধে অপর্যাপ্ত সাক্ষ্য থাকে। তাহলে অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য থানা থেকে জামিন দিতে পারে পুলিশ কত ধারায়? 169 ধারায়। এবং এখানে দেখেন 2 নম্বর প্রশ্নটাও বিবিআই, ফৌজদারি কার্যবিধির 169 ধারায় তদন্তের পর, আন্ডারলাইন করবেন, অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে বন্ড সম্পাদন করে মুক্তি দিতে পারে। এই বন্ড সম্পাদন করে যে মুক্তি, এটারে বলে জামিন। কি বলেন? জামিন। ব্যাখ্যা দেখেন, তদন্ত চলাকালীন সময়ে এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য পেলে, অপ্রতুল সাক্ষ্য মানে কি? যেটা পর্যাপ্ত না, অভিযুক্তকে মুক্তি দিতে পারে। ধারা কত? 169। তো তাহলে আমার মনে রাখতে হবে এবং এখানে আবার ব্যাখ্যাটা আবার পড়ি, তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকলে, সে যদি কোথায় আছে? পুলিশ হেফাজতে। আন্ডারলাইন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি, অথবা তদন্ত কর্মকর্তা মানে আইও, তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য পেলে অভিযুক্তকে মুক্তি দিতে পারে। তাহলে পরীক্ষায় পরক্ষণে প্রশ্ন আসবে যে 169 ধারায় মুক্তি দিতে পারে কে? পুলিশ। কোন পুলিশ? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ওসি সাহেবও পারবে, আইও সাহেবও পারবে, ওসিও পারবে, আইও পারবে। কি পেলে? অপর্যাপ্ত সাক্ষ্য পেলে। এবং থানা থেকে মুক্তি দিচ্ছে তাহলে কত ধারায়? 169। বন্ড সম্পাদন করে, অবশ্যই বন্ড সম্পাদন। বুঝছেন? তারপরে দেখেন, যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয়, যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয়, তখন পুলিশ কর্মকর্তা মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে কত ধারায়? ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে 170 ধারায়। যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয়, সাফিসিয়েন্ট হয়, তাহলে তো আর জামিন দিবে না, যেহেতু পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে কত ধারায়? 170 ধারায়। 170। বুঝছেন? স্যার, একটা বিষয় আছে এখানে। হ্যাঁ, মাইক্রোফোন নিয়ে বলেন। এখানে যে আসামি বলছে যে যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয়, তখন পুলিশ কর্মকর্তা মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে। এখানে কোন মামলার কথা বলছে? যে মামলায় তারা গ্রেফতার করছে। এখন তারা কি সন্দেহ মানে মূলকভাবে তো ধরতেই পারে, যে মামলা রেকর্ড করছে, হ্যাঁ ধরলো, সন্দেহবশত ধরিয়া তারা তো এক মামলা রেকর্ড করে রেকর্ড থেকে তারপর পাঠাবে, সেটাই। সে মামলায় তারে পাঠাবে কত ধারায়? 170 ধারায়। আর পর্যাপ্ত সাক্ষ্য না পেলে জামিন দিবে, জামিন দিবে 169। আর যদি পর্যাপ্ত সাক্ষ্য পায়, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 170। বুঝছেন? তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখেন যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় পুলিশ ডায়েরি অফ প্রসিডিংস ইন ইনভেস্টিগেশন সম্পর্কে বিধান করা হয়েছে? কত ধারা? 172। কি বলছে? কত ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা আছে? 9 নম্বর প্রশ্নটা পড়েন।
পুলিশ ডায়েরি বিষয়ে কখন আসামি পক্ষ পুলিশকে জেরা এটা করতে পারে? কখন জেরা করতে যখন পারে? সে পুলিশ ডায়েরি পুনর্জীবিত তার করবে। স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে, হ্যাঁ, আর তখন পুলিশ আসামি পক্ষের কর্মকর্তা আইনজীবী পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণে আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারে। তাহলে ক এবং খ কি? উভয়। উভয়। ধারা 171টা একটু লেখেন, এখানে লেখেন ধারা 171টা একটু লেখেন। কোন ফরিয়াদি বা সাক্ষীকে আপনার বই কোথায়? স্যার বলছিল না বাড়ি রাখতেছি। কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে যেতে বাধ্য করা যাবে না। বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না। তাহলে এখানে দুইটা জিনিস, কোন ফরিয়াদি বা সাক্ষী যদি আহ আপনার পুলিশ অফিসারের সাথে যেতে চায়, তারে বাধা দেওয়া যাবে না। আর যদি যেতে না চায়, তাহলে জোর করেও তারে কি নেওয়া যাবে না। কত ধারা আছে? 171, সরি, হ্যাঁ বলে ফরিয়াদি মানে সংবাদদাতা, জি, যিনি এফআইআরটা করছেন তিনি, বুঝছেন? তাহলে আমরা আজকে শিখলাম, দেখেন, তদন্তের ফলাফল তদন্তকারী কর্মকর্তা ওসি সাহেবের জানাবে 168, থানা থেকে জামিন দিতে পারে অপর্যাপ্ত সাক্ষ্য পেলে 169, আর পর্যাপ্ত সাক্ষ্য পেলে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে 170। সাক্ষীদের যেতে বাধ্য করা যাবে না, যেতে চাইলে বাধা দেওয়া যাবে না 171। পুলিশ ডায়েরি সম্পর্কে আলোচনা করা আছে 172। ঠিক আছে। কলিপাল কোথায় বোঝেন নাই বলেন? কলিপাল, হ্যাঁ বুঝছেন কিন্তু মনে থাকে না। মনে থাকার কাজ নাই, বারবার খালি রিডিং করবেন, অটোমেটিক্যালি মনে থেকে যাবে। আপনারা অনেকের অভিযোগ তার পড়ি কিন্তু মনে থাকে না। মনে তো মানুষের থাকবে না, আল্লাহ তো মনে এইভাবেই তৈরি করছে। বরং যার একবার পড়লে বা একবার শুনলে মনে থাকে সেই অস্বাভাবিক, সে স্বাভাবিক না। আপনি কখনো চিন্তা করতেন যে সৃষ্টিকর্তা মানুষকে ভুলে যাওয়া এই স্বভাব নিয়ে বানাইলো কেন, এই বৈশিষ্ট্য দিল কেন? আপনি যদি সব পড়বেন, সবই যদি মনে থাকতো, তাহলে তো আপনি জীবনে দুঃখ ভুলতে পারতেন না। একবার কোনো কষ্ট পাইলে ওই দুঃখ নিয়েই থাকতেন। ভুলে যাওয়াটা আমাদের জন্য উপকারী, আর মনে রাখার যে এটা হলো প্র্যাকটিসের বিষয়। আস্তে আস্তে বারবার রিডিং করেন, মুখস্থ তো দরকার নাই, আমাদের পরীক্ষার আলহামদুলিল্লাহ অনেক সময় আছে। তো আমাদের যা করতে হবে, যে যে জায়গা দাগ দিই, যে জায়গা আন্ডারলাইন করে, বারবার খালি রিডিং করবেন, আর বারবার খালি ভিডিও শুনবেন বা দেখবেন, এ হলো কথা। আর আমরা এই জায়গায় যে পরীক্ষাগুলো নেব, জীবনও পরীক্ষার প্রশ্ন মুখস্থ করবেন না। পরীক্ষার প্রশ্ন এটা উত্তর হলো কেন, এটা হলো না, এটা আমার বুঝতে হবে, বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি পুলিশ অফিসারের রিপোর্ট অফ দা পুলিশ অফিসার। এখন ওনার তো তদন্ত শেষ। এখন এই যে পুলিশ রিপোর্টটা উনি দিল, এই রিপোর্টে পুলিশ রিপোর্ট বা ইনভেস্টিগেশন স্যার, রিপোর্ট যে ফরিয়াদি পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, মানে ফরিয়াদি পুলিশ অফিসারের সাথে কোথায় যাবে, মানে কিভাবে কোথায় যাবে স্যার, একটু জানতে চাচ্ছিলাম স্যার। কোথায় যাবে? ভালো প্রশ্ন। ফরিয়াদি ধরেন জি স্যার। তদন্তকারী কর্মকর্তা
কর্মকর্তার সাথে যে জায়গা তদন্ত করতে যাচ্ছে উনি যেতে চাই যে আপনি কোন জায়গা তল্লাশি করতে যাচ্ছেন আমারে নিয়ে যাও। নিয়ে যান, বা আপনি কোর্টে যাচ্ছেন কোর্টে আপনার সাথে আমি যাব, ওই মামলার তদন্ত কার্যে তদন্তকারী কর্মকর্তা যা যা করবে, সেই ক্ষেত্রে ওনারা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না, না যেতে চাইলে বাধ্য করা যাবে। বুঝছেন? জি। ওকে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 2টি ধারায় আন্ডারলাইন করবে, 2টি ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির যে আমাদের যে 1898 তে 2টি ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে আলোচনা করছে। প্রত্যেক মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করে। আপনি মনে রাখবেন, প্রত্যেক মামলার ক্ষেত্রে প্রত্যেকের পরে লেখেন জিআর বা নন জিআর। প্রত্যেক মামলার ক্ষেত্রে লেখা আছে না, এই প্রত্যেকের পরে কি লিখবেন? জিআর অথবা নন জিআর। তাহলে ভাষাটা হবে এরকম, প্রত্যেক জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে, প্রত্যেক জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করে। প্রত্যেক গোলদের নালিশি মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গোল দিবেন 202 ধারার অধীন রিপোর্ট দাখিল করতে পারে। তাহলে আপনার তদন্তের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন জিআর মামলায় দাখিল করে কত ধারায়? 173। আর সিআর মামলায় 202। জিআর সিআর বুঝেন তো? বলি পারলে দেন, মাইক্রোফোন দেন। বলিপাল, জিআর মামলা সিআর মামলা কাকে বলে বলেন? কেউ বলেন না ওনারে, উনি বলুক। স্যার জিয়ার মামলা হয়েছে পুলিশি বলেন। পুলিশি মামলা স্যার জিয়ার। পুলিশ মামলা। হ্যাঁ, আর সিআর থানা মানে কোর্টে যেটাই করে। কোর্টে যে মামলা করে, যে এফআইআর এর মাধ্যমে যে মামলা শুরু হয় সেটা হলো জিআর। আর ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশি মামলা শুরু হয় সেটা হলো সিআর। একটা হলো জেনারেল রেজিস্টার্ড কেস আর একটা হলো কমপ্লেইন রেজিস্টার্ড কেস। কেস। আচ্ছা, এখন আমরা চলে আসি পুলিশ অফিসারের রিপোর্ট অর্থ। পুলিশ অফিসার মামলার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। এই যে পুলিশ অফিসার যে রিপোর্টটা দিল এটা কি বলে? পুলিশ রিপোর্ট। তদন্ত শেষ হবার পর তদন্তকারী কর্মকর্তা 173 ধারার অধীন তদন্ত প্রতিবেদন জমা দিবে, বল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই তদন্ত রিপোর্ট অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। ভাই, তদন্তের ফলাফল তো জানাইছিল 168-তে, যে তদন্ত করে এই জিনিস পাইছে। তদন্ত শেষে তদন্তের প্রতিবেদন 173 ধারার অধীন জমা দিবে কার কাছে? ওসি সাহেবের কাছে। ওসি সাহেব আবার এটা দাখিল করবে কোথায়? ওই মামলাটার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে। এই কথা বলা আছে কত ধারায়? 173। 173। এখন ফৌজদারি কার্যবিধির একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীন তদন্ত সম্পন্ন করার পর তদন্তকারী কর্মকর্তাকে একটি প্রতিবেদন দাখিল করতে হয়, যা আন্ডারলাইন করেন পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। কি প্রতিবেদন? পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন। অর্থাৎ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তার আয়ও লেখা, এবং আমার বইতে আছে ছোট্ট করে 20, আপনাদের বইতে কত আছে? 20 আছে। আচ্ছা, 20 থাক আর যা থাক একেবারে বইয়ের পেজের নিচে চলে আসে। চার্জশিট নিচে একেবারে ছোট্ট করে লেখা ইনভেস্টিগেশন অফিসার, পাইছেন? ইন শর্ট রেফার্ড অ্যাজ আইও। এই কথাটা ঠিক না, ইনভেস্টিগেটিং লেখেন। লাস্টে ইনভেস্টিগেশনের টিআই ওএন আছে না, এটা আবার টিআইএনজি। ইনভেস্টিগেটিং ওই যে ইনভেস্ট আইএনভিএস টিআইজিএ টিআইওএন, ওই টিআইওএন এর জায়গা টিআইএনজি, লাস্টের ওএনটা কাটে লেখেন এনজি, বা লাস্টের ওটা কাটে এন এর পর একটা জি লেখেন, তাইলে ঝামেলা শেষ। ইনভেস্টিগেটিং অফিসার রে সংক্ষেপে কি বলে?
আয়ও। অর্থাৎ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা রিপোর্ট বলা হয়। উক্ত তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতির সুপারিশ করতে পারে বা অভিযুক্তকে ফৌজদারি বিচারের জন্য সুপারিশ করতে পারে। যে ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পায় সেই ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করে। আন্ডারলাইন করেন। যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার আন্ডারলাইন করেন কোনো প্রমাণ কি না পায় সেই ক্ষেত্রে অভিযুক্তরা কিসের সুপারিশ করবে? অব্যাহতির। কিন্তু যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ পায়, সংশ্লিষ্টতা কি পায়? প্রমাণ পায়, সেই ক্ষেত্রে অভিযুক্তকে ফৌজদারি বিচারের জন্য সুপারিশ করে। তাহলে যদি সংশ্লিষ্টতা না পায় তাহলে তিনি সুপারিশ করবে আসামিদের অব্যাহতি দেওয়া হোক। আর যদি সংশ্লিষ্টতা পায় তাহলে কিসের সুপারিশ করবে? বিচারের সুপারিশ করবে। তা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943-এ বল দিবেন দুই ধরনের সুপারিশের মধ্যে পার্থক্য করা হয়েছে। এই যে দুই ধরনের সুপারিশ করলো, কখনো বিচারের জন্য কখনো অব্যাহতির জন্য। এই সুপারিশ অনুসারে যে পুলিশ প্রতিবেদনে ফৌজদারিতে বিচারের জন্য সুপারিশ করা হয়েছে সেটাকে চার্জশিট বলে গণ্য করা হয়। চার্জশিট বলতেন। এবং যে পুলিশ প্রতিবেদনে অভিযুক্তকে অব্যাহতির বলতেন অব্যাহতির সুপারিশ করা হয়েছে সেটাকে চূড়ান্ত প্রতিবেদন বা পাশে লেখেন ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট বলে গণ্য করা হয়। বুঝছেন? তাহলে আপনার যে ক্ষেত্রে তদন্ত করে ঘটনার সত্যতা পাইছে এবং বোঝা যাচ্ছে যে আসামিরা অপরাধ করছে সেই ক্ষেত্রে তো পুলিশ রিপোর্টে দিবে এদের বিচারের আওতায় আনা হোক। এই রিপোর্টটারে বলে চার্জশিট। চার্জশিটের বাংলা হলো অভিযোগপত্র। আর যে ক্ষেত্রে তদন্ত করে পাইছে যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা কোনো অপরাধ করে নাই, এটা বলে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। তাহলে এই ফাইনাল রিপোর্ট বলেন আর চার্জশিট বলেন দুইটারই একসাথে বলে কি? পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট। বুঝছেন? তাহলে পুলিশ রিপোর্ট কয় প্রকার? দুই প্রকার। কি কি? চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। চার্জশিট কারে বলে? যদি অপরাধের সংশ্লিষ্টতা পায় সেক্ষেত্রে যদি অপরাধের সংশ্লিষ্টতা পায় এবং তাদের বিচারের সুপারিশ করে এটারে কি বলে? চার্জশিট। আর ফাইনাল রিপোর্ট যদি অপরাধের যে করছে সত্যতা খুঁজে না পাওয়া যায় তাইলে যে রিপোর্ট দেয় সেটারে কি বলে? ফাইনাল রিপোর্ট। বুঝছেন? বাট এই দুইটারই যদি পুলিশ রিপোর্ট বলে, পুলিশ রিপোর্ট বললে কিন্তু চার্জশিটও বোঝায় ফাইনাল রিপোর্ট আবার ফাইনাল রিপোর্টও বোঝায়। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন দেখেন চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট উভয় 173 ধারার অধীন পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। এই যে চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট দুইটারাই একত্রে বলে কি? পুলিশ প্রতিবেদন। তারপরে যদি দেখেন পুলিশ চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট পৃথক পৃথক ভাবে দাখিল করা হয় না। মানে এমন না যে কোনো জায়গায় লেখা আছে চার্জশিট বা কোনো জায়গায় লেখা আছে ফাইনাল রিপোর্ট, এটা পৃথক পৃথক ভাবে দেওয়া হয় না। মূলত তদন্ত শেষে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়, তদন্ত শেষে তদন্ত প্রতিবেদনই দিবে। ওই জায়গায় কোনো জায়গায় চার্জশিট লেখা নাই, ফাইনাল রিপোর্টও লেখা নাই, এটা আপনার বুঝতে হবে। ওই জায়গায় টেবিল আছে, কলাম আছে, টেবিলে কলাম আছে, ওই জায়গা লেখা থাকে সেন্ট আপ। একটা কলামের নাম সেন্ট আপ, ACNTUP, সেন্ট আপ। আর একটা হলো নট সেন্ট আপ। সেন্ট আপ কলামে যাদের নাম আসবে মনে করবেন তাদের বিরুদ্ধে চার্জশিট দিছে, আর নট সেন্ট আপ কলামে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে কি দিছে? ফাইনাল রিপোর্ট। বুঝেছেন? কিন্তু আপনি যদি পুলিশ রিপোর্ট কখনো, আমি দেখাবো, পুলিশ রিপোর্ট যদি কোথাও দেখেন ওই জায়গা কিন্তু কোনো জায়গা বলা নাই যে চার্জশিট, কোনো জায়গা বলা নাই ফাইনাল রিপোর্ট, ওই জায়গা আছে সেন্ট আপ আর কি নট সেন্ট আপ।
ওই জায়গায় মোটামুটি বেশ কতগুলো টেবিল আছে, কি মামলা, কে করছে, কি ঘটনা তদন্ত করে কি কি পাইছে বিস্তারিত বলা থাকে, এবং সত্য নাকি মিথ্যা সব ওই জায়গায় ঘটনা আকারে বলা থাকে। আর দুইটা কলাম আছে, সেন্টাপ আর নট সেন্টাপ। আচ্ছা, মূলত তদন্ত শেষে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তদন্ত রিপোর্টে পুলিশ কি সুপারিশ করেছে সেটার উপর ভিত্তি করে বলা হয় সেটা কি চূড়ান্ত প্রতিবেদন নাকি চার্জশিট। এমনকি একই পুলিশ প্রতিবেদনে কোনো অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ থাকতে পারে বা অন্যদের বিচারের জন্য সুপারিশ থাকতে পারে। যে ক্ষেত্রে কোনো মামলায় একাধিক অভিযুক্ত ব্যক্তি থাকে, মানে কোনো মামলায় যদি একাধিক আসামি থাকে, সেই ক্ষেত্রে যার বা যাদের বিরুদ্ধে পুলিশ কোনো অপরাধ সংশ্লিষ্টতার প্রমাণ পায় না বা তাদেরকে অব্যাহতির সুপারিশ করতে পারে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করতে পারে। তাহলে কারো যাদের বিরুদ্ধে উনি তদন্ত করে পাইছে যে এরা কোনো অপরাধ করে নাই, তাহলে তাদের কি সুপারিশ করবে? অব্যাহতির। আর যাদের বিরুদ্ধে তদন্ত করে পাবে যে এরা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে কি সুপারিশ করবে? বিচারের। এই ক্ষেত্রে যাদেরকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত প্রতিবেদনটি চূড়ান্ত প্রতিবেদন হিসেবে বিবেচনা করে তাদেরকে অব্যাহতি দিতে পারে, এবং যাদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত পুলিশ প্রতিবেদনটি চার্জশিট হিসেবে গণ্য করতে পারে। এখন আমরা একটু চলে আসি, দেখেন ভাই, পুলিশ রিপোর্টের প্রকারভেদ। পুলিশ রিপোর্টের প্রকারভেদ কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন গোল্ডেন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা দেখেন চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, আর একটা হলো চার্জশিট। চার্জশিট, চার্জশিটের জায়গা বাংলা চার্জশিট লিখলেও ওই চার্জশিটের নিচে একটু লিখে রাখেন অভিযোগপত্র। অভিযোগ পত্র। তাহলে চার্জশিটের বাংলা কি? অভিযোগপত্র। আমরা চলে আসি চূড়ান্ত প্রতিবেদন। তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় তাই হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। নাকি চার্জশিট, অভিযোগের সত্যতা পাওয়া গেছে বা অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তাই হলো কি চার্জশিট। কিন্তু দেখেন, কিন্তু এমন অনেক পুলিশ প্রতিবেদন থাকে যেটা আংশিক চূড়ান্ত প্রতিবেদন বা আংশিক চার্জশিট প্রকৃতির হয়। অর্থাৎ একটা মামলায় 10 জন আসামি, সেন্টাপ কলামে 5 জনের নাম আছে আর নট সেন্টাপ কলামে আছে 5 জনের নাম। তাহলে 5 জনের বিরুদ্ধে দিছে কি চার্জশিট, আর 5 জনের বিরুদ্ধে দিছে কি ফাইনাল রিপোর্ট। মূলত দেখতে হবে পুলিশ প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে। বুঝছেন? তাহলে আমাদের আনিস রে মাইক্রোফোনটা দেন। আনিস, এই যে এদিক দেন, এদিক দেন। আনিস সাহেব দেন। চার্জশিট কারে বলে আর ফাইনাল রিপোর্ট কারে বলে? আনিস বলেন। স্যার, ফাইনাল রিপোর্ট হচ্ছে যদি কোনো মামলার কোনো সত্যতা যদি পাওয়া না যায় স্যার, সেটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। আর যেটা যদি কোনো সত্যতা পাওয়া যায় তাই সেটা হচ্ছে চার্জশিট স্যার বা অভিযোগ স্যার। এগুলা দেয় কে? স্যার দেয় হচ্ছে স্যার স্যার পুলিশ পুলিশ রিপোর্টে স্যার। এগুলা ফাইনাল রিপোর্ট বা চার্জশিট এগুলো দেয় কে? আপনি তো জানেন, বলেন কে দেয়? স্যার এগুলো দেয় স্যার আইও দেয় স্যার। বলেন। আয়ও দেয়। আয়ও দেয় কার কাছে দেয়? আদালতের কাছে। আদালতের কাছে। জি স্যার। যদি চার্জশিট দেয় তাহলে কিসের সুপারিশ করে? পারবেন বলেন? যদি চার্জশিট দেয় তাহলে কিসের সুপারিশ করে? বিচারের। বিচারের জন্য। আর যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে কিসের সুপারিশ করে? অব্যাহতির। অব্যাহতি। কিসের? অব্যাহতি। অব্যাহতির। আচ্ছা, তো এখন তাইলে মোটামুটি বুঝতেন যে, আচ্ছা আনিস বলেন তো, এই যে চার্জশিট আর ফাইনাল রিপোর্ট যে আপনি বললেন, এই কোনটারে পুলিশ রিপোর্ট বলে? চার্জশিটে না ফাইনাল রিপোর্টে? কোনটারে পুলিশ রিপোর্ট বলে? স্যার পুলিশ চার্জশিট আর ফাইনাল রিপোর্টের মধ্যে কোনটারে পুলিশ রিপোর্ট বলে আনিস? পারলে আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে, বলেন।
স্যার দুইটাই স্যার পুলিশ রিপোর্টার বলা হয়েছে। দুইটাই পুলিশ রিপোর্ট, জি, স্যার। দুইটাই দুইটাই পুলিশ রিপোর্ট। ধন্যবাদ। চার্জশিট হোক আর আপনার ফাইনাল রিপোর্ট হোক, এই দুইটারই কি বলে? পুলিশ রিপোর্ট। পুলিশ কেস। ধন্যবাদ। তাহলে এই যে যে পুলিশ রিপোর্ট, এটা দিচ্ছে কত ধারায়? এটা দিচ্ছে স্যার 173, 173 173 এবং এই পুলিশ রিপোর্টটা কখনো কখনো আংশিক চার্জশিট বা আংশিক ফাইনাল রিপোর্টও হতে পারে। পারে। এখন আমরা চলে আসি পুলিশ রিপোর্ট দাখিল এবং ফলাফল। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে 173 ধারার অধীন বা 202(2) খ ধারার অধীন চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে, অর্থাৎ যে ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি এবং তাকে আন্ডারলাইন করে অব্যাহতির সুপারিশ করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। অর্থাৎ যে ক্ষেত্রে উনি ফাইনাল রিপোর্ট দিছে, ফাইনাল রিপোর্ট মানে তো আসামিরা এই অপরাধ করে নাই, এই মর্মে সুপারিশ করছে, তাহলে সেই ক্ষেত্রে অভিযুক্তরা কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। কিন্তু যে ক্ষেত্রে অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বা অভিযুক্তকে ফৌজদারি অপরাধের জন্য বিচারের সুপারিশ করেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এমন চার্জশিট গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে যদি বলে যে না অমুক 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 অপরাধ করছে, তাহলে সেই ক্ষেত্রে এমন চার্জশিট গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা চলে আসি অধিকতর তদন্ত, আন্ডারলাইন করেন, ফার্দার ইনভেস্টিগেশন এবং সম্পূরক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট। এই আগে বুঝেন, পুলিশ তদন্ত করে যদি তদন্তের সত্যতা পায় তারা বলে চার্জশিট, কিন্তু আবার তদন্ত করছে, একবার তো তদন্ত হয়েছে, আবার তদন্ত করে যদি আবার চার্জশিট দেয়, এটা বলে সম্পূরক চার্জশিট। এবং একবার তদন্তের পরে যদি আবার তদন্ত করে, এটা পুনঃ তদন্ত বলে না, এটা বলে অধিকতর তদন্ত। অধিকতর তদন্ত করে যদি আরো কোনো লোকের সম্পৃক্ততা পায়, তাহলে যে চার্জশিট দিবে এটা বলে সম্পূরক চার্জশিট। তাহলে শুধু চার্জশিট বলে প্রথমবার করে যদি দেয়, সেটা বলে চার্জশিট। পরবর্তীতে যতবার অধিকতর তদন্ত করে চার্জশিট দেবে, সেগুলোর কি বলে? সম্পূরক চার্জশিট। এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে পুনঃ তদন্তের কোনো বিধান নাই। কি আছে? অধিকতর তদন্ত। তাহলে দেখেন, 158 ধারায় নিয়োগকৃত পুলিশের উপরস্থ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 173(2) ধারায় আন্ডারলাইন করেন অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। পুলিশের যিনি উপরস্থ কর্মকর্তা, তিনি ওই কিছু বলছেন কেউ? পুলিশের যিনি উপরস্থ কর্মকর্তা, তিনি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, এরে বলতে পারে যে তুমি অধিকতর তদন্ত করো। ম্যাজিস্ট্রেট কি বলছে না না বলছে তা দিয়ে দরকার নাই, তুমি তো একবার তদন্ত করছো, আবার করো। এই যে আবার করতেছে কার নির্দেশে? পুলিশের উপরস্থ কর্মকর্তার নির্দেশে। আবার করে যদি কারো দোষী সাব্যস্ত পায়, যদি নতুন আসামি পাইছে, তাহলে যে চার্জশিট দিবে সেটাকে কি চার্জশিট বলে? সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট। বুঝছেন? বাট প্রথমবার তদন্ত করে যদি দিত, এটাকে কি বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট বলে। প্রথমবার তদন্ত করে দিলে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট বলে না। আচ্ছা, এরপরে 173(1) ধারায় পুলিশ রিপোর্ট দাখিল করার পরও পুলিশ গোল দেন 173(3) খ ধারায়, 173(3) খটা গোল দেন। 173(3) খ ধারার অধীন অধিকতর তদন্ত করতে পারে, ডু ফার্দার ইনভেস্টিগেশন। অধিকতর তদন্ত করে মৌখিক বা দালিলিক অধিকতর সাক্ষ্য বলে পুলিশ 173(3) খ ধারায় অধিকতর রিপোর্ট বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। 173 ধারার অধীন গোল দেন পুনঃ তদন্তের বা রি ইনভেস্টিগেশনের কোনো বিধান নেই। 3টে স্টার দেন। ধন্যবাদ। একজন বলছেন স্যার ম্যাজিস্ট্রেটের আদেশ কেমনে মুলতবি রাখে? ম্যাজিস্ট্রেট
ওই মামলায় যে আদেশই হোক না কেন, উনি বিচার করুক, যা করুক, ম্যাজিস্ট্রেটের মতো করতেছে। কিন্তু থানার ভারপ্রাপ্ত মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে পুলিশের উপরস্থ কর্মকর্তা, ধরেন এসপি সাহেব, বলতে পারে যে তুমি এটা আবার তদন্ত করো। অর্থাৎ অধিকতর তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই। ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তো করতেই পারে, ম্যাজিস্ট্রেট যদি নাও দেয় তবুও পুলিশের উপরস্থ কর্মকর্তার নির্দেশে অধিকতর তদন্ত করতে পারে। কোনটা? সব সময় আবেদনের দরকার নাই। ফৌজদারি মামলায় সবসময় আবেদনের দরকার নাই। এই যে দেখেন, আমি বোঝাচ্ছি, তারপরে লাইনটা পড়ি। তথ্য প্রদানকারীর গোল দেন, তথ্য প্রদানকারীর, এটা গোল দেন, এর নিচে 1 লেখেন, গোল দিয়ে 1 লেখেন। তথ্য প্রদানকারীর নিচে 1 লেখেন, লিখছেন? থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন ক্রমে, এটা গোল দিয়ে এর নিচে 2 লেখেন, দিছেন? ম্যাজিস্ট্রেট তার নিজ উদ্যোগে, এটা গোল দিয়ে 3 দেন। অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে অধিকতর তদন্ত, এটা যিনি তথ্য প্রদানকারী মানে যিনি সংবাদদাতা, মামলাটা এজাহারটা যিনি করছে, এফআইআরটা যার ভিত্তিতে হয়েছে, তিনি আবেদন করলে অধিকতর তদন্ত করতে পারে। অথবা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিলে অধিকতর তদন্ত করতে পারে। অথবা ম্যাজিস্ট্রেট নিজে নিজে বলতে পারে যে তুমি আবার অধিকতর তদন্ত করো। তাহলে 3টা ক্ষেত্রে অধিকতর তদন্ত করতে পারে। যদি সংবাদদাতা আবেদন করে, যদি পুলিশের উপরস্থ কর্মকর্তা নির্দেশ দেয়, আর ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয় নিজের ইচ্ছায়, ওনার কাছে কেউ আবেদন করে নাই, কেমনে নির্দেশ দিচ্ছে? নিজের ইচ্ছায়। এমন কি দেখেন, অধিকতর তদন্তের গোল দেন, কোনো আবেদন না করা হলেও বা কোনো নারাজি পিটিশন দায়ের করা না হলেও ম্যাজিস্ট্রেট স্ব উদ্যোগে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। ধরেন ওনার কাছে কেউ আবেদন করে নাই, তবুও স্ব উদ্যোগে কি করতে পারে? অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। কিন্তু বললেন আসামির আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের আদেশ দিতে পারে না। 3টে স্টেপ দেন। আসামি কখনো আবেদন করতে পারে না যে একবার তদন্ত হয়েছে আর একবার করো, এই কথা বলার অধিকার আসামির নাই। তাহলে ভাই অধিকতর তদন্তের আবেদন মানে কয়টা ক্ষেত্রে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে? 3টা। কি কি? তথ্য প্রদানকারীর আবেদনে, আর ম্যাজিস্ট্রেটের স্ব-উদ্যোগে, আর পুলিশের উপরস্থ কর্মকর্তার নির্দেশে, নাকি? না, দেওয়ার দরকার নাই, বুঝাচ্ছি। ওই জায়গায় যা থাকার থাক। পুলিশের উপরস্থ কর্মকর্তার ওই ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতেও পারে, নাও পারে। বাস্তবে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন না করেও তারা এই অধিকতর তদন্ত করতে পারে। এবং সাপ্লিমেন্টারি চার্জশিট যত খুশি ততবার দিতে পারে, কিন্তু এটা একসেপ্ট করবে কি করবে না, এটা আবার কার ক্ষমতা? এটা আবার আদালতের ক্ষমতা। জি। এরপর দেখেন, তথ্য প্রদানকারীর বা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন ক্রমে বা ম্যাজিস্ট্রেট, এটা তো পড়লাম। আচ্ছা, 173 ধারার অধীন তদন্ত রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেট চার্জশিটভুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে এবং যে সকল অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তাদের অব্যাহতি দিতে পারে। তাহলে পুলিশ রিপোর্ট পাওয়ার পর উনি যদি দেখেন যাদের বিরুদ্ধে সেন্ট আপ আসামি, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, দোষী সম্পৃক্ততা পাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগটা কি নিবে? আমলে নিবে। আর যাদের বিরুদ্ধে কিছু পায় নাই সেটা কি দিবে? অব্যাহতি দিবে। যাদেরকে ম্যাজিস্ট্রেট একবার অব্যাহতি দিল তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পরবর্তীতে অধিকতর তদন্তের আদেশ দিতে পারে না। একবার যদি কাউকে অব্যাহতি দেয় তাহলে আর অধিকতর তদন্তের কি দিতে পারে না? আদেশ দিতে পারে না, বরং ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধ আমলে নিতে পারে। মানে যাদের একবার অব্যাহতি দিয়ে দিছে তাদের বিরুদ্ধে আর অধিকতর তদন্ত করে তাদের আবার ঢুকানো যাবে না, বরং 190 ধারায় যখন আমলে নিবে তখন ইচ্ছা করলে আমলে নিতে পারে। প্যাচের দরকার নাই।
আপনি জাস্ট মনে রাখেন যে 173 ধারায় দুইটা রিপোর্টই দেওয়া যায়, ফাইনাল রিপোর্ট আর চার্জশিট। ফাইনাল রিপোর্ট আর চার্জশিট। আর চার্জশিট একবার দেওয়ার পরে যদি আবার তদন্ত করে দেয় সেটাকে কি বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট। একটা জিনিস শুনেন, প্রথম চার্জশিটে নাম আসছিল প্রীতমের, ইসমাইলের। এরপর যদি সম্পূরক চার্জশিটে নতুনদের ঢোকানো যাবে কিন্তু পুরানদের বাদ দেওয়ার সুযোগ নাই। একবার নাম যারা আসছে তো আসছে, এই বাদ দেওয়ার অধিকার চার্জশিটের মাধ্যমে দেওয়ার অধিকার নাই। বাদটা কি করবে? বাদ তো কি করবে? বাদ দেওয়ার প্রসেস বেআইনি কাজ করছে যদি দেয়। জি, কবে দিছে? যে খারাপ কাজ করছে, যাই রিভিশন করে। বাদ দেওয়ার প্রসেস কি বাদ দেওয়ার প্রসেস? মানে চার্জশিটের থেকে মানে আসামির নাম বাদ দেওয়ার বৈধ। এই থামবেন, এই চার্জশিট থেকে আসামির নাম বাদ দেওয়া যায় না প্রীতম সাহেব। বাদ দেওয়ার প্রসেস এই যে একটু ধৈর্য ধরে থাকতে হবে, একসময় সব জানলে তো হবে না, ধৈর্য ধরে থাকে। বাদ দেওয়ার প্রসেস হলো এই মামলা বদলি হয়ে 205 গতে বা 205 গতে বিচার আদালতে যাবে, ওই জায়গায় যায় ডিসচার্জ শুনে নিবে, ডিসচার্জের আবেদন করবেন যে আমার নাম আসছে চার্জশিটে, আমার নাম এই জায়গা থেকে এই মামলার দায় হয়তো আমার অব্যাহতি দেওয়া হবে। কিন্তু একবার চার্জশিটে নাম আসলে ওই জায়গা থেকে ওই মুহূর্তে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দেখেন পরবর্তী কার্যধারা, পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়। যে ক্ষেত্রে আসামিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট মানতে বাধ্য নয়। মানে চূড়ান্ত প্রতিবেদন দিলেই যে ম্যাজিস্ট্রেট মানবে বিষয়টা কিন্তু তা না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। তিনি গ্রহণও করতে পারে, আবার কি প্রত্যাখ্যানও করতে পারে। ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে 202 এর 2 খ ধারায় আসামিকে ডিসচার্জ দিতে পারে। কোন ধারায়? 202 এর 2 খ ধারায় আসামির কি দিতে পারে? ডিসচার্জ। ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন করা হলে, নারাজি একবার বলছিলাম, নারাজি হলো যে যে তদন্ত প্রতিবেদন দিছে, তদন্ত প্রতিবেদন তো চার্জশিট হইতে পারে, ফাইনাল রিপোর্টও হতে পারে, মামলার যিনি বাদী তার এই তদন্ত পছন্দ হয় নাই, কারণ যাদেরকে আসামি শ্রেণীভুক্ত করা দরকার তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী পক্ষ যে আপত্তি দেয় এটা বলে নারাজি। বাদী পক্ষ যে আপত্তি দেয় তারা বলে নারাজি। নারাজি শুধু বাদী পক্ষই দিতে পারে, আসামি দিতে পারে না। এই নারাজি জিয়ার মামলায়ও দেওয়া যায়, জিয়ার মামলায়ও দেওয়া যায়। এই নারাজি জিয়ার মামলায়ও দেওয়া যায়, জিয়ার মামলায়ও দেওয়া যায়। তাহলে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বা যদি পুলিশ ডায়েরি বা সাক্ষীদের পরীক্ষা করে বা অন্যান্য দাখিলকৃত কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্টের সাথে একমত না হলে 190 খ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আমলেও নিতে পারে। অর্থাৎ দিছে ফাইনাল রিপোর্ট, এটা উনি ফাইনাল রিপোর্ট গ্রহণ করে আসামিদের অব্যাহতি দিতেও পারে, অথবা ফাইনাল রিপোর্ট গ্রহণ না করে উনি সরাসরি 190 খতে আমলেও নিতে পারে। আপনাদের কি মনে আছে 190 ধারা আমরা পড়ছিলাম, আমলে নাই কয়টা উৎসের উপর ভিত্তি করে? 3টি। কত কত? 190 ক, 190 খ আর 190 ক। তো এর মধ্যে ক খ গতে কি আছে বলেন? নালিশি মামলা আমলে নেয় 190 ক, পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নেয় 190 ক, নাকি ভাই? আর ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছা আমলে নেয় 190 ক। আচ্ছা, এখন দেখেন কোন প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? প্রশ্ন থাকলে করেন, তারপরে আবার আগাচ্ছি। এই অনলাইন অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
যায় আসামিরা একবার অব্যাহতি দিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমলে নেওয়া যায়, একটু পরেই আসতেছি। এখানে আপনাদের নতুন বইতে আছে, পুরাতন বইতে যেটা আলোচনা করে নাই সেটা হলো লেখেন অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদন 173-এর ক দিয়ে লেখেন, 173-এর ক, অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদন। একশো 173 ব্র্যাকেট ছাড়া ক, ব্র্যাকেট হবে না, না এটার ইংরেজিতে বলে ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট। ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট। হ্যাঁ, আনমিউট করে দিছি, বলেন ইমরান সাহেব, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা জিনিস আসলে বুঝলাম না স্যার, স্যার পুলিশের উপরস্থ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রেখে স্যার পুলিশের উপরের কর্মকর্তা কেমনে স্যার ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রাখতে পারবো স্যার? এটা আসলে স্যার ক্লিয়ার হইলাম না। ম্যাজিস্ট্রেট যে আদেশই দেখ না কেন, পুলিশের উপরস্থ কর্মকর্তা নির্দেশ দিলে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরো তদন্ত করতে পারে, সেটাই বোঝাচ্ছে। পুলিশের উপরস্থ কর্মকর্তা ধরেন এসপি সাহেব, উনি যদি নির্দেশ দেয়, ওনার যে ওসি সাহেব এটা অধিকতর তদন্ত করতে পারে। অধিকতর তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ সবসময় দরকার নাই। আবার অধিকতর তদন্ত ওনারা যতই যাই করুক না কেন, এটা আবার দিতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। আবার ম্যাজিস্ট্রেট এটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও পারে। আপাতত এতটুকুই বুঝেন। অধিকতর তদন্তের এই যে অধিকতর সাপ্লিমেন্টারি যে চার্জশিট, এইটা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে যে পুলিশে তুমি অধিকতর তদন্ত করো। এক, ওনার কাছে কোনো আবেদন টাবেদন হয় নাই। আর এক হলো উনি নিজের ইচ্ছায় দেয় নাই, ওনার কাছে নারাজি দিছে, নারাজির প্রেক্ষিতে উনি বললো যে আবার তদন্ত করো। এটা হলো দুই। উনি কোনো আদেশই দেয় নাই, পুলিশের উপরস্থ কর্মকর্তা ওই ওসি সাহেবরে বলবে যে তুমি এটা অধিকতর তদন্ত করো। এই হলো কথা। এই জায়গার সবসময় যে লাইনগুলো লেখছে এটা আক্ষরিক অনুবাদ করেন না, আমি যা বলি একটু আপাতত বুঝেন, পরে আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ ধন্যবাদ আচ্ছা স্যার। দেখেন, আচ্ছা এখন দেখেন 173 ক লিখছেন, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট লিখছেন না? আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন বা অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট একই কথা। এটা আসলে কি? 2025 সালে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে এই বিধানটা সংযুক্ত করা হয়েছে। ধরেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। গোপালগঞ্জের যখন এই যে আমাদের 5ই আগস্ট 2024 সালে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন গোপালগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন মামলা হয়েছে। এই মামলায় গোপালগঞ্জের যারা আওয়ামী লীগ করে বা স্থানীয় জনগণ, তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এবং গোপালগঞ্জে যখন ওই যে এনসিপিরা সমাবেশ করতে আসে, সমাবেশ করতে আসলে এই জায়গায় একটা দাঙ্গা হাঙ্গামা হয়েছে। ওই মামলায় উদাহরণস্বরূপ আমি বুঝাই, ওই মামলায় বিভিন্ন আওয়ামী লীগের যতজন নেতাকর্মী আছে তাদেরকে তো আসামি করছেই, প্লাস ওই মামলায় আমাদের গোপালগঞ্জের 10-12 জন অ্যাডভোকেটকেও আসামি করছে। এখন ওই মামলা তো তদন্তাধীন আছে নাকি, তদন্ত চলমান আছে। এখন তদন্তকারী কর্মকর্তা একটা মামলা তদন্ত করতে তো অনেক সময় লাগে, কিন্তু উনি আপাত দৃষ্টিতে তদন্ত করে যদি পায় যে এই যে অ্যাডভোকেট মহোদয়দের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, ওনারা আসলে ওই ঘটনাস্থলে ছিলেন না, ওনারা ওই মুহূর্তে তাদের অফিসিয়াল কাজে কোর্টেই ব্যস্ত ছিলেন, তার মানে এই ধরনের অপরাধে অ্যাডভোকেট সাহেবদের কোনো কি নাই, সম্পৃক্ততা নাই, তাহলে
পুরো তদন্ত কিন্তু এখনো শেষ হয় নাই, কিন্তু আপাতত এইটুকু বোঝা গেছে যে এই মামলায় যে 200 জন আসামির মধ্যে 12 জন যে উকিল, এরা এই মামলায় জড়িত না। কিন্তু পুরো তদন্ত শেষ করতে আরো অনেক সময়ের প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে এসপি সাহেব, যদি জেলা পর্যায়ে হয় তাহলে এসপি সাহেব, অথবা মহানগর পর্যায়ে হলে পুলিশ কমিশনার ওই তদন্তকারী কর্মকর্তারে নির্দেশ দিবে যে তুমি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দাও, যাতে করে এদেরকে আপাতত এই মামলার দায় হতে কি দেয়, অব্যাহতি দেয়। এই 12 জন অ্যাডভোকেটে কি দেওয়া হোক, অব্যাহতি দেওয়া হোক। তো এই যে যে অন্তর্বর্তীকালীন চূড়ান্ত অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, এটা কিন্তু আদালত তলব করবে না, এটা নির্দেশ দিবে কে, পুলিশের উপরস্থ কর্মকর্তা। উনি যদি দেয় বলে তাহলে দিবে, বা পুলিশ কমিশনার যদি বলে তাহলে দিবে, না হলে কিন্তু দিবে না। এবং ধরেন এই 12 জনরে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে এই 12 জনরে অব্যাহতি দিল, বাট 2 বছর পর একেবারে তদন্ত শেষ, মানে সকল তদন্ত শেষ, 2 বছর পর ওনার কাছে মনে হয়েছে, তদন্ত প্রতিবেদন কর্মকর্তার কাছে মনে হয়েছে যে না, এদের আসলে সম্পৃক্ততা আছে, কিন্তু একবার কিন্তু অন্তর্বর্তীকালীন ভাবে কি দিছে, অব্যাহতি দিছে। কিন্তু যখন উনি একেবারেই তদন্ত প্রতিবেদনটা আদালতের কাছে 173 ধারায় দাখিল করতেছে, তখন মনে করলে যাদেরকে অব্যাহতি দিল তাদের আবার সেন্টাপ আসামি হিসেবে চার্জশিট দাখিল করতে পারে। এই যে যে তদন্ত চলমান থাকা অবস্থায় আংশিক কয়েকজন যে অব্যাহতি দিলেন, এই বিধানটা আগে ছিল না। এটা করছে কবে, 2025 সালে, বুঝছেন? 173-এর পর। তো যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আসামিকে অব্যাহতি দেয় কত ধারায়, 173 ক, 173 ক। আর যদি ওই যে আপনার ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় কত ধারা, ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে, তাহলে 202 খ, 202 2 খ, 202 2 খ, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ বলেন বলেন, ওনার মাইক্রোফোন দেন, মাইক্রোফোন দেন, ওনার মাইক্রোফোন নিয়ে বলেন, মাইক্রোফোন। স্যার, এই যে 173-এ ক অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট, তো এই ক্ষেত্রে মানে এই যারা আসামি এরা কি দরখাস্ত করবে আদালতে যে তদন্ত রিপোর্ট দেওয়া হোক আমাদের মানে অব্যাহতি না দেওয়ার জন্য? না, ও, আসামি করবে না, আদালত তো তলব করতে পারবে না, এই জায়গায় নির্দেশ দিবে এসপি সাহেব বা পুলিশ কমিশনার। উনি করবে, কিন্তু দরখাস্ত করবে কারা? কারো দরখাস্ত করা লাগবে না। উনি স্বউদ্যোগে করবেন এটা? হ্যাঁ, স্বউদ্যোগে ওনার যদি মনে হয় যে এরা তদন্তের সাথে, মানে অপরাধের সাথে জড়িত না, তাহলে এসপি সাহেবের মনে যদি দয়া হয়, তাহলে উনি তদন্ত কর্মকর্তারা নির্দেশ দিবে যে যাও এদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাও। তো ওনাকে মনে করিয়ে দেবেন কে? কেউ মনে করাই দিবে না, আচ্ছা, রাজনৈতিক ভাবে যদি কেউ মানে থাকে। আমার বুঝছেন? মানে আমার প্রশ্নটা এলো মনে, তাই আর হ্যাঁ, কি। ধন্যবাদ স্যার। ওনারে কেউ মনে করাই দিবে না। ওনার নিজের যদি মনে হয় অথবা উপরস্থ কোনো যদি নির্দেশ থাকে, সেই কারণে এই ক্ষেত্রে দেওয়া যাবে আর কি। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই যে। এখন দেখেন, আচ্ছা ন্যায় বিচারে বাধা হচ্ছে না স্যার, ন্যায় বিচারে এখনো বাধা হয় নাই। যদি আপনার পুলিশ যা খুশি করতেছে, কিন্তু ম্যাজিস্ট্রেট তো ওইটা তো একসেপ্ট করতে বাধ্য না। ওই যে যে তদন্ত প্রতিবেদন, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দিল, এটা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার সাথে সাথে উনি তো মানতে বাধ্য না। পুলিশ তো অনেক কিছুই করতে পারে, এসপি সাহেব তো দিচ্ছে যেদের অব্যাহতি দেওয়া হোক, কিন্তু ম্যাজিস্ট্রেট তো অব্যাহতি দিতে তো বাধ্য না, এটা একসেপ্ট করতেও পারে নাও পারে। বুঝছেন? উনি ওনার মতো করতেছে, কিন্তু দিন শেষে আবার সিদ্ধান্ত নিবে কে, ম্যাজিস্ট্রেট। জি। তো এখানে আরেকটা ধারা একটু লিখে রাখেন, যদি ওইটা আগে লিখছি 173 খ, এটা একটু লেখেন, 173 খ। লেখেন তদন্তের সময়সীমা। হুম,
60 কার্য দিবস। না, 60 কার্য দিবস। 173 খতে বলছে যে পুলিশ তদন্ত শেষ করতে হবে 60 কার্য দিবসের মধ্যে, কিন্তু 167 বলা আছে যে 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে ওই আসামি যদি কারাগারে থাকে তাহলে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু 167 কিন্তু বলে নাই যে তদন্তের সর্বোচ্চ সীমা কত। তদন্তের যে সর্বোচ্চ সীমা এটা বলছে 60 কার্য দিবস। কত হয়? 173 খ। এটাও কি সংশোধনী 2025 সাল? এটাও 25। ক যেহেতু 25, খ তো 25। দেন ওই ওনার দেন। না, না, না নেন, মাইক্রোফোন নিয়ে বলেন। এমনি বলবেন কেন? বলেন। 173 কয়ের কোনো তামাদির মেয়াদ আছে কিনা? কোনো তামাদি মেয়াদ নাই। অন্তর্বর্তীকালীন তদন্ত চলাকালীন সময় যে কোনো সময় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিতে পারে, কোনো তামাদি মেয়াদ নাই। তদন্ত শেষ হওয়ার আগে দিলেই হবে। বুঝছেন? আচ্ছা, এখন যে কথা আমি বলতেছিলাম, আপনারা অনেকে 167 এবং 173 খ এই দুইটারে ওই এক করে ফেলেন। অ্যাকচুয়ালি এক না। তদন্তের যদি সময়সীমা বলে তাহলে 60 কার্য দিবস, আর কতদিনের মধ্যে তদন্ত শেষ না হলে জামিনে মুক্তি দিতে পারে 120। বুঝছেন? এখন বিষয়টা হলো 60 কার্য দিবসের মধ্যে যদি শেষ না হয় তাইলে কি হবে? এই কারণে ধৈর্য ধরে থাকতে হবে। প্রশ্ন তো এই যে তো আমি বলেই দিচ্ছি, 60 কার্য দিবসের মধ্যে যদি শেষ না হয় তাহলে নতুন তদন্তকারী কর্মকর্তারে দিবে, বাট যিনি ব্যর্থ হলেন তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন গ্রহণ করা হবে। যে তদন্তকারী কর্মকর্তা 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে পারলেন না, তো না তার বিরুদ্ধে চাকরির ক্ষেত্রে যে অ্যাকশন নেওয়া যায় সেই অ্যাকশন তার বিরুদ্ধে কি নেওয়া হবে। বাট এই বিধানটা আগে ছিল না। তাহলে একটা কথা বলবো স্যার। ওই মাইক্রোফোন নিয়ে বলেন, একটা বলবেন কি? অনেক বলেন। 173 দ্বারা 73 খ দ্বারা বলতেছে 60 কর্মদিবসের ভিতরে তদন্ত শেষ করতে হবে। জি, আর এক জায়গায় বলতেছে যে এই 60 দিনের ভিতরে শেষ না করতে পারলে এই তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। আবার 173 দ্বারা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দিচ্ছে। এই রিপোর্ট দেওয়ার মানে তো যে কাজ বিলম্ব হবে 4 মাসের বেশি বেশি, মানে 60 কেন আপনার 173 ক থেকে কোনো বলছে যে এতদিন? না, ওই যে 4 মাস 6 মাস আপনি বুঝলেন কেমনে? ওই জায়গা তো সময় লাগবে, বিধায় তো এই অন্তর্বর্তীকালীন রিপোর্টের সময় লাগবে বলতে 60 কার্য দিবস তো অনেক সময় লাগবে বলে 1 সপ্তাহ তদন্ত করে পাইছেন যে যাদের বিরুদ্ধে মামলা করছে এরা এটা করে নাই। আপনি বাস্তবে যদি ওই সঠিকভাবে তদন্ত করেন, ধরেন আওয়ামী লীগের যত নেতা কর্মী বা অন্যান্য যারা রাজনৈতিক, নট অনলি আওয়ামী লীগের আমলে, যখন অন্যান্য নেতা কর্মীর নামে মামলা দিছে রাজনৈতিক, তো ধরলেই তো টের পায় যে এরা এই মামলার সাথে জড়িত না, কিন্তু এদের শুধু শুধু কি এই জায়গা দেওয়া হয়েছে। তার সাথে সাথেই তো সেই ইচ্ছা করলে এই কয়জনকে কি দিতে পারে যে এদেরকে মামলার দায় হতে আপাতত অব্যাহতি দেওয়া। কারণ আপনি আবার আগেই ধরে নিছেন যে 6 মাসের মধ্যে শেষ হয় নাই, 6 মাস ধরতেছেন কেন? আর 6 মাস যদি লাগেও, আপনার 60 কার্য দিবস বলছে, বাট যদি 60 কার্য দিবসের মধ্যে না পারে তাহলে দোষ তো ওই তদন্তকারী কর্মকর্তা। আরো বেশি সময় লাগতে পারে। আর লাগতে লাগতে যদি 120 দিন হয়ে গেছে এবং আসামি যদি কারাগারে থাকে তাহলে তারে কি দিতে হবে? জামিনে মুক্তি দিতে হবে। কারণ দেখাইলে তো অবশ্যই আদালত বেঁচে গেল যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইলো না। কিন্তু যদি কারণ দেখাইছে আদালতের কাছে সন্তুষ্ট মনে হয় নাই, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। দেখেন, আচ্ছা আমরা চলে আসি নারাজের কি প্রশ্ন আছে? আর কার প্রশ্ন আছে বলেন? ওনারা দেন, কি প্রশ্ন আছে দেন। দেন 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 নেন। তার আগে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দিতে পারবে, হ্যাঁ। ব্যাপারটা এরকম, হ্যাঁ, মানে এটা বলার জন্য পুলিশ 173-এর আগে দিবে হলো অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, 173-এর পরে না। দিতে পারি, দিতে পারি, বাধ্য না দিতে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলা যারা একেবারে ফার্স্ট টাইম শুনতেছেন তাদের উদ্দেশ্যে হলো এই ভিডিও আরেকবার দেখবেন, আরেকবার শুনবেন, বারবার দেখবেন। এগুলা একবার শুনে বা একবার দেখে জানার জিনিস কিন্তু না। একবার শুনছেন,
যতবার শুনবেন ততবার কনসেপ্ট ক্লিয়ার হবে, এ হলো কথা। আচ্ছা, চলে আসি আমরা নারাজি পিটিশন বা প্রোটেস্ট পিটিশন। প্রথমত বলে রাখি, আমাদের ফৌজদারি কার্যবিধির কোথাও নারাজি শব্দ কিন্তু নাই, বাট এটা একটা কাস্টম বলা যেতে পারে, প্রথা, যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ নালিশকারী বা সংবাদদাতা, জিআর হোক আর সিআর হোক, যে মামলায় তদন্ত হয়েছে, এই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি প্রতিবেদন দিতে পারে। দেখেন, নারাজি অর্থ হলো, আন্ডারলাইন করেন, আমি মানি না। দাখিলকৃত তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ এজাহারকারী, আন্ডারলাইন করেন, এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করে তাকেই নারাজি পিটিশন বলে। তাহলে নারাজি পিটিশন এজাহারকারী দিতে পারে, সংবাদদাতা দিতে পারে, নালিশকারী দিতে পারে। নারাজি কিন্তু আসামি দিতে পারে না, আসামি বলতে পারে না যে আমি মানি না, বুঝছেন? জি আর নারাজি জিয়ার মামলায় দেওয়া যায়, নারাজি কি সিআর মামলায় দেওয়া যায়, যায়। যায়। নারাজি ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে দেওয়া যায়, নারাজি চার্জশিটের বিরুদ্ধে দেওয়া যায়। মূল কথা তদন্ত প্রতিবেদন হলেই হইল, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধেই নারাজি দিতে পারে। এখন আমরা চলে আসি যে নারাজি দাখিল করতে পারে। জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা আইও ফাইনাল রিপোর্ট দাখিল করলে এজাহারকারী বা সংবাদদাতা উক্ত চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারে। এই জায়গা যদিও বলছে ফাইনাল রিপোর্ট, বাট শুধু ফাইনাল রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকার দরকার নাই, পুলিশ রিপোর্ট হইলেই হলো। সেটা ফাইনাল রিপোর্ট হোক আর চার্জশিট হোক। আপনার মনে রাখতে হবে যে নারাজি শুধু ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে দেওয়া যায় না, বরং চার্জশিটের বিরুদ্ধেও দেওয়া যায়। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে, আন্ডারলাইন করে, 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারে। কত থেকে কত? 200 থেকে 203 ধারায়। অর্থাৎ 200 ধারায়, আন্ডারলাইন করে, 200 ধারায় নালিশকারীর শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারে, অনুসন্ধান বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বা 203 ধারায় নালিশটি খারিজ করতে পারে। এখন একটা মজার বিষয় হলো, নারাজি আপনি জিআর মামলায় দেন আর সিআর মামলায় দেন, নারাজির ক্ষেত্রে অনুসরণ করবে আপনার 200 থেকে 203 ধারার বিধান। কত থেকে কত? 200 থেকে 200 থেকে 203 ধারার বিধান। 200 থেকে 203 ধারা মনে আছে আপনাদের? 200 ধারা ওই যে শপথ পূর্বক জবানবন্দি নেয়, 201 ফেরত দেয়, 202 তে তদন্ত অনুসন্ধানের নির্দেশ দেয় সিআর মামলা, 203 কি করে? খারিজ করে। তাহলে নারাজি আপনার জিআর মামলায় দেখ আর সিআর মামলায় দেখ, অনুসরণ করবে কত ধারার বিধান? 200 থেকে 203 ধারার বিধান। দেখেন, নারাজি দরখাস্ত প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার। নারাজি দরখাস্ত প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার। আপনার তদন্ত প্রতিবেদন দিছে, আপনার পছন্দ হয় নাই, নারাজি দিছে, নারাজিও খারিজ, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি প্রতিকার আছে? ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি, আন্ডারলাইন করেন, একই গ্রাউন্ডস এর উপর ভিত্তি করে ফ্রেশ কমপ্লেইন্স দায়ের করতে পারে। ফ্রেশ কমপ্লেইন্স মানে হলো নতুন মামলা। কি বলেন? নতুন অর্থাৎ আপনার নারাজি যদি খারিজ করে, তাহলে আপনার প্রতিকার কি? নতুন মামলা। বা অনুসন্ধানের জন্য 436 ধারা আবেদন দায়ের করতে পারে, বা আন্ডারলাইন করবেন, রিভিশন করতে পারে। অ্যাকচুয়ালি 436 ধারা আবেদন, এটা অ্যাকচুয়ালি রিভিশন দেয়। নারাজির বিরুদ্ধে প্রতিকার হলো দুইটা, একটা হলো নতুন মামলা দায়ের, আর একটা হলো রিভিশন। কি বলেন? নতুন মামলা দায়ের, আর একটা কি? তো এই যে নতুন মামলা দায়ের বা রিভিশনের ক্ষেত্রে ওই কোর্ট আপনার 436 ধারায় অনুসন্ধানের আদেশ দিতে পারে। তাহলে আপনার মনে রাখতে হবে, নালিশ খারিজ করলে যেরকম প্রতিকার নতুন মামলার রিভিশন, নারাজি খারিজ করলেও প্রতিকার কি? নতুন মামলা আর রিভিশন দেয়। এবং যদি আপনাকে বলে যে নারাজি দরখাস্ত দায়ের করে কত ধারায়, কি বলবেন? নারাজি দরখাস্ত দায়ের করে আপনি সিআর মামলা দায়ের করে কত ধারায়? সিআর মামলা আমলে না, আমি বলছি সিআর মামলা দায়ের করে 200 ধারায়। কত ধারায়? 200 ধারায়। ওই যে 200 ধারায় জবানবন্দি নেই, এই কারণে বোঝা যাচ্ছে সিআর মামলা দায়ের করে 200 ধারায়। তাহলে নারাজিও দায়ের করে 200 ধারায়, বুঝছেন? কারণ নারাজি বাট ওর স্বভাব তো
মানে নারাজি নামে, কিন্তু ওর যে বৈশিষ্ট্য কিসের মতো, সিআর মামলার মতো। তাহলে নারাজিও 200 ধারায় দায়ের করে, সিআর মামলায় 200 ধারায় দায়ের করে। জেনে রাখা ভালো, দেখেন এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী নারাজি দরখাস্ত দাখিল করতে পারে। ব্র্যাকেটে একটু লিখে রাখেন, জিআর, নন জিআর, সিআর। জিআর, নন জিআর, সিআর। নারাজি দরখাস্ত জিআর মামলা হোক, নন জিআর হোক, সিআর হোক, যে কোনো মামলায় নারাজি দরখাস্ত দিতে পারে। একজন গোল দিবেন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না। একজন যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি নারাজি দরখাস্ত দাখিল করতে পারেন না। তার মানে এজাহার আর সংবাদদাতা বাদী হইয়া যে একজন যিনি আসামি তিনি কখনোই বলতে পারে না যে এই তদন্ত প্রতিবেদন আমি মানি না। অভিযুক্ত ব্যক্তির নারাজি দরখাস্ত দাখিল করার কোনো সুযোগ নেই। একজন অভিযুক্ত অধিকতর তদন্তের আবেদন করতেও পারে না। ওই নারাজি পারে না মানে অধিকতর তদন্তের আবেদনও আসামি পারে না। তারপরে দেখেন, নারাজি পিটিশন 200 ধারার অধীনে একটি নতুন অভিযোগ। এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে নারাজি দরখাস্ত দায়ের করে কত ধারায়, 200 ধারায়। এবং এই 200 ধারার অধীন যে দরখাস্ত এটা আমলে নিবে 190 কত, ক। 190 ক। জেনে রাখা ভালো, দেখেন 173 ধারা ছাড়াও ফৌজদারি কার্যবিধি 202(2) খ ধারায় চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 202 ধারা অনুসারে নালিশি মামলায় ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির হাজির হওয়ার জন্য পরোয়ানা স্থগিত, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস করে তদন্তের নির্দেশ বা অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট 202(2) খ ধারা অনুসারে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন যে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে যদি অব্যাহতি দেয়, এই অব্যাহতিটা হবে 202(2) খ। 202(2) খ। বাট একটা যদি ইন্টারিম ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় তাহলে হবে 173 ক। ওই যে অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে যদি অব্যাহতি দেয় তাহলে 173 ক। আর অন্যান্য তদন্ত প্রতিবেদনের 173 দ্বারা যেটা দিল বা 202 তে যেটা দিল এটার উপর ভিত্তি করে যদি অব্যাহতি দেয় তাহলে 202(2) খ। 202(2) খ। ইসমাইল 1 নাম্বার প্রশ্ন পড়েন। কোন মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত প্রতিবেদনে অসন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেটের কোন আদেশটি সঠিক হইবে? কোন আদেশই সঠিক? অধিকতর অধিকতর তদন্ত। এ জায়গা পুনঃ তদন্ত হবে হবে না, কারণ পুনঃ তদন্তের কোনো বিধান নাই। 2 নাম্বার পড়ে। কখন অধিকতর তদন্ত করা যায়? অধিকতর তদন্ত করা যায় সাক্ষ্য অপর্যাপ্ত হলে। সাক্ষ্য যদি পর্যাপ্ত হয় তাহলে তার অধিকতর তদন্তের দরকার নাই। 3 নাম্বার পড়ে। আচ্ছা, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই? কোন শব্দের প্রয়োগ নেই? রিইনভেস্টিগেশন, মানে পুনঃ তদন্তের কোনো বিধান নাই। 4 নাম্বার পড়ে। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করে, কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনও প্রত্যাখ্যান করলে সেই ক্ষেত্রে প্রতিকার রিভিশন। দারাজ কোর্টে কি? রিভিশন। 6 নাম্বার পড়ে। 6 নম্বর তো একবার লাস্টেরটা। যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে তখন আসামি ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামি অব্যাহতি পেতে পারে। কত ধারায় বলেন? এই যে 202(2) খ। 202(2) খ। 202(2) খ। এখানকার 3 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন প্রত্যেকটি তদন্ত শেষ করতে হবে অনাবশ্যক বিলম্ব ছাড়া। এখন আর এটা প্রযোজ্য না। এখন কতদিন? এখন 60 এখন 60 কার্য দিবস। 60 কার্য দিবস, ঠিক আছে। 5 নাম্বার দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট তদন্ত রিপোর্ট প্রেরণ করবে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 10 নাম্বার, ম্যাজিস্ট্রেট কত ধারার অধীন পুলিশের চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে আসামিকে অব্যাহতি দিতে পারে? কত ধারায়?
202 এর 2 খ, 202 এর 2 খ। 14 নাম্বার, ফৌজদারি কার্যবিধির 173 3 খ ধারায় নিম্নলিখিত কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? অধিকতর তদন্ত। কি বলেন? অধিকতর তদন্ত। একেবারে সব শেষের প্রশ্নটা, প্রোটেস্ট পিটিশন বা নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান হলে ফরিয়াদি পক্ষের প্রতিকার হলো রিভিশন নতুন করে মামলা করা, আর অনুসন্ধানের জন্য 436 ধারায় যে আবেদন দেয় এটা কেটে লেখেন রিভিশন। রিভিশন দেয়, এটা কেটে বা এর নিচে লেখেন রিভিশন দেয়। না, রিভিশন তো সবসময় 439 কতে হয়। সামনে সমস্যা তো ওই যে এইটা ভালো করেই পেতে ঠিক আছে, তো আমাদের বিরতি, নামাজের বিরতি, এরপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। আত্মহত্যা, অস্বাভাবিক মৃত্যু, পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে অনুসন্ধান বা তদন্ত। যদি কেউ আত্মহত্যা করে, যদি কারো অস্বাভাবিক মৃত্যু হয়, বা পুলিশ হেফাজতে যদি কেউ মারা যায়, তাহলে সেই বিষয়ে তদন্ত বা অনুসন্ধান সম্পর্কে আলোচনা করছে 174 থেকে 173। তো সর্বপ্রথম দেখেন, ফৌজদারি কার্যবিধির 174, 175, 176 ধারা আত্মহত্যার বিষয়ে অনুসন্ধান বা হঠাৎ সন্দেহজনক, সহিংস, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমন মৃত্যুর ক্ষেত্রে 174 ধারায় পুলিশ কর্তৃক অনুসন্ধান বা তদন্ত। অ্যাকচুয়ালি এখানে অনুসন্ধান লেখা হলেও পুলিশ তো ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করতে পারে না। ফৌজদারি কার্যবিধি অনুসারে অনুসন্ধান করে কে? ম্যাজিস্ট্রেট। তো এখানে পুলিশ কর্তৃক তদন্ত, আর 176 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 175 ধারায় তদন্ত পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মামলার সাথে, আন্ডারলাইন করেন, 175 ধারায় তদন্ত পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মামলার সাথে পরিচিত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করতে পারে। পড়া শুরু করার আগে আমি একটু সংক্ষেপে বলে নিই, যেটা হলো, যদি কেউ আত্মহত্যা করে, যদি কারো অস্বাভাবিক মৃত্যু হয়, বা কোনো যন্ত্র বা প্রাণীর কামড়ে মৃত্যু হয়, তাহলে সেই ক্ষেত্রে এই মামলাগুলো যে হয়, এটাকে বলে অপমৃত্যু মামলা, ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস, অপমৃত্যুর মামলা। বুঝছেন? এই অপমৃত্যুর মামলা পুলিশ তদন্ত করে 174 ধারায়। কত ধারায়? 174। আর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 176 ধারায়। অপমৃত্যুর মামলা পুলিশ তদন্ত করে 174, আর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 176। এখন প্রশ্ন হলো যে পুলিশ করলে আবার ম্যাজিস্ট্রেটের করার দরকার কি, সেটা পরের বিষয়। আপাতত মনে রাখবেন, অপমৃত্যুর মামলা ইউডি কেস, পুলিশ তদন্ত করে কত ধারায়? 174, আর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 176। আর তদন্ত করতে গিয়ে পুলিশের যদি মনে হয় যে এই ঘটনার সাথে যারা পরিচিত, ধরেন একজন গলায় দড়ি নিছে, মেসে 1 সদস্য গলায় দড়ি নিছে, বা হলে, ভার্সিটির হলে 1 সদস্য গলায় দড়ি নিছে, তাহলে এটা পুলিশ অনুসন্ধান করবে 174। এবং এই বিষয় যারা জানে, ধরেন তার রুমমেট বা আশেপাশে যারা এই বিষয়ে জানে, তাদেরকে তাদের জবানবন্দি নেওয়ার জন্য তাদেরকে সমন দেবে 175 ধারায়। ওই যে ঘটনা সম্পর্কে যারা জানে তাদেরকে তলব করতে লিখিত বা 160 ধারায় না, মনে আছে? আর অপমৃত্যু মামলার ক্ষেত্রে তলব করতেছে কত ধারায়? 175। একটু পড়ি দেখেন। যে সকল কারণে অনুসন্ধান বা তদন্ত হতে পারে 174 ধারায় বলতেন 3টি ক্ষেত্রে মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রস্তুতকৃত প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। কি কি দেখেন? কোনো ব্যক্তি, আন্ডারলাইন করেন, আত্মহত্যা করেছে, অপর কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে নিহত হয়েছে, তাহলে কোনো ব্যক্তি আত্মহত্যা করছে, অথবা কোনো ব্যক্তি বা প্রাণী কর্তৃক বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনার ফলে কি হয়েছে? নিহত হয়েছে। এইরূপ পরিস্থিতিতে মারা গিয়েছে, আন্ডারলাইন করবেন, যাতে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অপর কোনো ব্যক্তি কোনো অপরাধ
করেছে, মানে এমন পরিস্থিতিতে মারা গেছে যে সন্দেহ হচ্ছে যে কেউ একজন মারছে, কিন্তু কে মারছে জানা যাচ্ছে না। ধরেন অনেক সময় সড়ক দুর্ঘটনা, সকালে হাঁটতে বেরোইছিল, এমন সময় বাস একটা আপনার ওই আঘাত করে চলে গেছে, কিন্তু কোন বাস আঘাত করছে এটা জানা যায়নি, তাহলে এক্ষেত্রেও অপমৃত্যুর মামলা হয়ে থাকে। অপমৃত্যুর মামলা পুলিশ তদন্ত করবে কত ধারায়? 174 ধারায়। কয় ধরনের মৃত্যু হইলে অপমৃত্যুর মামলা হইতে পারে? 3 ধরনের। আত্মহত্যা করলে, কোনো ব্যক্তি বা প্রাণী বা যন্ত্র দ্বারা দুর্ঘটনার ফলে নিহত হলে, বা সন্দেহজনক কোনো মৃত্যু হলে। তারপরে দেখেন 174 ধারায় উল্লিখিত কারণে কোনো ব্যক্তি মারা গেলে এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আন্ডারলাইন করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আন্ডারলাইন করবেন সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা, আন্ডারলাইন করবেন সুরতহাল করতে ক্ষমতা সম্পন্ন নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সংবাদ প্রদান করবে। 3টে স্টার দেন। মানে যখন এই কারো অস্বাভাবিক মৃত্যু হবে, তখন এই অস্বাভাবিক মৃত্যুর সুরতহাল করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অন্য কোনো পুলিশ কর্মকর্তা জানাবে কারে? বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন প্রশ্ন হলো সুরতহাল কি? সুরতহালের ইংরেজি ইনকোয়েস্ট, INQUEST, INQUEST, ইনকোয়েস্ট রিপোর্ট মানে সুরতহাল প্রতিবেদন। সুরতহাল প্রতিবেদন মানে হলো যখন কেউ আত্মহত্যা করছে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই সময় যে সুরতের যে হাল, সেটাই হলো সুরতহাল। তার কি গলায় দাগ আছে কিনা, লালা পড়ছে কিনা, কি অবস্থায় আছে, এটাই হলো কি সুরতহাল। প্র্যাকটিক্যালি সুরতহাল করে পুলিশ, কিন্তু এখানে ফৌজদারি কার্যবিধির 174 ধারায় বলা আছে পুলিশ সুরতহাল করার জন্য খবর দিবে কারে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। সো উত্তরে যদি আসে যে কারে খবর দিবে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। আচ্ছা, তারপরে দেখেন 174 ধারায় উল্লেখিত মৃত্যুর বিষয়ে পুলিশ তদন্ত করবে এবং প্রতিবেদন তৈরি করবে, যাতে উল্লেখ থাকবে, আন্ডারলাইন করেন, ক্ষত, আঘাত, চিহ্ন, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই বিষয়। তাহলে সুরতহালে এই বিষয়গুলোই থাকে, যে ক্ষত, আঘাত, তারপরে কি ধরনের অস্ত্র ব্যবহার করছে, এগুলো কোথায় থাকে? সুরতহালে। বাট সুরতহাল করার আগে কারে খবর দিবে? ম্যাজিস্ট্রেটকে। কোন ম্যাজিস্ট্রেটকে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন পুলিশ এমন সুরতহাল প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জমা দিবে, এবং এই যে সুরতহাল প্রতিবেদন, এটা যখন করা হয়ে যাবে, এটা জমা দেবে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। তো আপনারা এখানে একটু, আমরা যদি একটু দেখি যে যে সকল ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান, ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান, বাট আমি আবারও বলে দিই, ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান, কিন্তু যদি আপনি বাস্তব অভিজ্ঞতা দেখেন, সুরতহাল করে কে? পুলিশ। কিন্তু পরীক্ষায় আসলে যে কোন কোন ম্যাজিস্ট্রেট সুরতহাল করতে ক্ষমতাবান, কে কে দেখেন? যে কোনো জেলা 174-এর 5 গোল দেন, 174-এর 5 ধারা অনুসারে গোল দেন, 174-এর 5 ধারা অনুসারে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট, যে কোনো কি জেলা ম্যাজিস্ট্রেট, বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট আর সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে একটা কথা লেখেন, সুরতহালের ইংরেজি হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। ইনকোয়েস্ট, INQUEST REPORT, রিপোর্ট, INQUEST, ইনকোয়েস্ট রিপোর্ট, REPORT। পাশে লেখেন 174-এর 5 ধারা, 174-এর 5 ধারা, একশো চুয়াত্তরের 5 ধারা। আর লেখেন ময়না তদন্ত, ময়না তদন্ত, ইংলিশে পোস্টমর্টেম, POSTMORTEM, পোস্টমর্টেম।
ব্র্যাকেটে লেখেন 174-এর 3 ধারা। 3 ধারা। তাহলে ইনকোয়েস্ট আছে 174-এর কত? 5। আর ময়না তদন্ত আছে 174-এর কত? 3। এখন যদি বলেন স্যার ময়না তদন্ত করে কে? সিভিল সার্জন। পোস্টমর্টেম করে সিভিল সার্জন, এবং পোস্টমর্টেম করে প্রকৃত যে কি কারণে মৃত্যু হয়েছে, কোথায় আঘাত পাইছে এটা বের করে। আর সুরতহাল করে 174-এর 5-এ, আর ময়নাতদন্ত করে 174-এর 3-এ। সুরতহাল করে পুলিশ, বাট ক্ষেত্র বিশেষে ম্যাজিস্ট্রেটও ক্ষমতাবান, কিন্তু পোস্টমর্টেম করে কে? সিভিল সার্জন। কে করে? সিভিল সার্জন। এ হলো কথা। আর এখানে সংক্ষেপে একটু লিখে রাখেন পোস্টমর্টেমের পাশে যে দূরত্ব 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 বা আবহাওয়াজনিত কারণে লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকলে ময়নাতদন্তর প্রয়োজন নেই। ময়নাতদন্তের কি নাই? দূরত্ব বা আবহাওয়াজনিত কারণে যদি লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকে, এক বইতে লেখা নাই, বাট আমার মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কি কারণে ময়নাতদন্তের দরকার নাই। দূরত্ব মানে ওই পোস্টমর্টম করতে হলে অনেক পথ নিয়ে যেতে হবে, বা আবহাওয়া এমন খারাপ যে নেওয়া যাচ্ছে না, এবং নিতে গেলে লাশ পচে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে পোস্টমর্টমের প্রয়োজন নাই। হ্যাঁ, কি প্রশ্ন আছে বলেন। প্রশ্ন হচ্ছে যে এখানে আবহাওয়ার উপর করা হয়েছে লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকে। জি আমরা দেখতে পাই মাঝে মাঝে যে 9 মাস পর 6 মাস পর জি এই লাশ উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে তো পচে যায় এবং মাটির সাথে মিশে যায়, সেটা কিভাবে সম্ভব? ধন্যবাদ। এটা হচ্ছে প্রথম যখন মরে গেছে তখন লাশ ওনার ওই ময়নাতদন্তের দরকার নাই যদি পচে যাওয়ার আশঙ্কা থাকে, কিন্তু পরে আবেদন করছে যে না না এখন ময়নাতদন্ত করাই লাগবে, কোনো উপায় নাই, সেই ক্ষেত্রে তো করতেই পারে। এবং এখানে একবার যে তারে ময়নাতদন্তের করার দরকার নাই মানে যে আর করা যাবে না বিষয়টা তা না। ধরেন আমাদের আমাদের একজন সিনেমার একজন নায়ক সালমান শাহ, তিনি মারা গেছেন 1996 সালে। আর তার এই যে কিছুদিনের লাশ উত্তোলন করছে বা করবে, যে আদেশ ইয়া থেকে আদেশ দিছে কোর্ট থেকে যে তার লাশ উত্তোলন করা হবে, এর আগেও লাশ তার কয়েকবার উত্তোলন করছে। তো তদন্তের স্বার্থে তো করতেই পারে, এটা কোনোটাই কিন্তু চূড়ান্ত না। নর্মালি ধরেন আমাদের এই যে গোপালগঞ্জ যখন এনসিপি আসে, তখন আমাদের গোপালগঞ্জের একটা সংঘর্ষ হয়, সংঘর্ষ হলে গোপালগঞ্জের কয়েকজন মারা যায়। মারা গেলে তাদেরকে তো প্রাথমিকভাবে ময়নাতদন্ত ছাড়াই মাটি দিয়ে দিছে, কিন্তু তারপরে কয়দিন পরে আবার কি ওই লাশ তুলে কিন্তু ময়নাতদন্ত করা লাগছে, জানেন, লাশ কিন্তু আবার তুলছিল, এই আর কি। তো আপনার যেটা দরকার এই জায়গা মনে রাখতে হবে পরীক্ষায় পাশের জন্য, যে কোন ক্ষেত্রে ময়নাতদন্ত না করলেও চলে। কোন ক্ষেত্রে? দূরত্ব বা আবহাওয়াজনিত কারণে লাশ পচে যাওয়ার আশঙ্কা থাকলে। আচ্ছা, এখন আমরা চলে আসি মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান। মৃত্যুর কারণ বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত অনুসন্ধান 174 ধারায় পুলিশ কর্তৃক পরিচালিত তদন্তের পরিবর্তে বা অতিরিক্ত হিসেবে গোল্ডেন তদন্তের পরিবর্তে, পুলিশ কর্তৃক তদন্তের কি পরিবর্তে, মানে পুলিশের তদন্ত করার দরকার নাই, পরিবর্তে অথবা অতিরিক্ত হিসেবে পুলিশ করছে তো করছে, ম্যাজিস্ট্রেটও করবে। 176 ধারায় ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারে। তাহলে পুলিশের সাথে সাথেও পারে, আবার পুলিশের কি পরিবর্তেও পারে। 176 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত ক্ষেত্রে অনুসন্ধান করতে পারে: যখন কোনো ব্যক্তি
পুলিশ কাস্টডিতে বা হেফাজতে মৃত্যুবরণ করে, আন্ডারলাইন করেন। যদি কোনো ব্যক্তি পুলিশ কাস্টডিতে বা হেফাজতে কি মৃত্যুবরণ করে। মারা গেছে, কোনো ব্যক্তি যদি পুলিশ কাস্টডিতে মারা যায় তাহলে অনুসন্ধান করবে ম্যাজিস্ট্রেট। আর একটা হলো দেখেন 174 ধারায় উল্লেখিত কোনো কারণে মৃত্যু, 174 ধারায় উল্লেখিত কোনো কারণে ব্যক্তির মৃত্যু হলে, 174 ধারায় কয়টা আছে? 3টা না? অস্বাভাবিক মৃত্যু হলে, যন্ত্র দ্বারা হইলে, প্রাণী দ্বারা হইলে, সন্দেহজনক হইলে, ওই 3টা। তাহলে 176 ধারায় প্রকৃতপক্ষে ম্যাজিস্ট্রেট আপনার অনুসন্ধান করতে পারে 4টা ক্ষেত্রে। আগের 3টা ক্ষেত্রে তো পারেই, আর নতুন একটা যোগ হয়েছে কি, যদি পুলিশ কাস্টডিতে কেউ মারা যায়। 176 ধারায় অনুসন্ধান করবে, 174-এর 5 ধারায় সুরতহাল করতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, যথা জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। 176-এর যে ক্ষমতা আছে এই ক্ষমতা বিচারিক ম্যাজিস্ট্রেটের নাই, এটা আছে জেলা ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আমরা মোটামুটি জানলাম যে ইউডি কেসের ক্ষেত্রে পুলিশ তদন্ত করে 174 ধারায়, আর ইউডি কেসের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 173 ধারায়। অনুসন্ধান পুলিশের তদন্তের সাথে সাথে বা পরিবর্তে অনুসন্ধান করতে পারে। আর এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে ওই ঘটনার সাথে যারা পরিচিত তাদেরকে সমন দিবে কত ধারায়? 175 ধারায়। এখন আমরা দেখি কবর থেকে লাশ উত্তোলন, ডিসইন্টার কর্পসেস, কবর থেকে লাশ উত্তোলন। এই যে কর্পস, কর্পস শব্দের অর্থ হলো লাশ, আর ডিসইন্টার মানে হলো উত্তোলন করা। ঠিক আছে, দেখেন কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করেন 176-এর 2 ধারায়, 176-এর 2 ধারা অনুসারে আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কবর থেকে লাশ উত্তোলন করতে পারে বা আদেশ দিতে পারে কে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আমরা এখানে একটা টেবিল আছে, তদন্ত 174 ধারায় করে কে, পুলিশ। কয়টা ক্ষেত্রে? 3টা। ওই যে আত্মহত্যার ক্ষেত্রে, অন্য কোনো ব্যক্তি বা প্রাণী বা যন্ত্র দ্বারা দুর্ঘটনার ক্ষেত্রে, আর একটা অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে। আর সুরতহাল আছে কত? 174-এর 5। আর পোস্টমর্টেম আছে কত? 174-এর 3। আর অনুসন্ধানের কথা যদি আসে, অনুসন্ধান পুলিশ করে কত ধারা? 176 ধারা। কয়টা ক্ষেত্রে? 4টা। ওই যে আগের 3টা তো যোগ আছে, আগের 3টার সাথে যুক্ত হবে নতুন একটা, সেটা কি? যদি পুলিশ হেফাজতে কেউ মারা যায়। তো আমরা জেনে রাখা ভালোতে যদি চলে আসি যে 174 ধারায় আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত করে পুলিশ, কিন্তু 176 ধারায় পুলিশ হেফাজতে মৃত্যু সহ আত্মহত্যা, অস্বাভাবিক বা সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ অনুসন্ধান করতে পারে না। আর এই জায়গা জেনে রাখা ভালো, যা আছে পারবেন। আমরা চলে আসি একেবারে সবশেষের যে পয়েন্টটা, এটা যদি একটু দেখি। 174 ধারার অধীন আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তদন্ত প্রতিবেদন পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবে। এই যে তদন্ত করলো 174-এ, এটা কারে দিবে? জেলা ম্যাজিস্ট্রেট। তো এখান থেকে প্রশ্ন এসেছে, দেখেন 1 নাম্বার, কোন ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ পেলে তিনি সুরতহাল করার জন্য কারে জানাবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোন ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান অনুযায়ী লাশ তোলা হয়? 176-এর 2, 176-এর সেলফ প্র্যাকটিসের 1। যে প্রশ্নটা আপনাদের অনেকের পুরাতন বইতে নাই, সেটা হলো আপনাদের মৃত্যুর স্পষ্টত কারণ, 6 নাম্বার প্রশ্ন। মৃত্যুর স্পষ্টত কারণ বা অ্যাপারেন্ট কজ অফ ডেথ নির্ধারণে যে অনুসন্ধান করা হয় সেটা হলো ইনকোয়েস্ট। মৃত্যুর স্পষ্টত কারণ, অ্যাপারেন্ট কজ অফ ডেথ নির্ধারণে যে অনুসন্ধান করা হয় সেটা কি বলে? ইনকোয়েস্ট। তারপরে 7 নাম্বার প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, ভেতরে আমরা পড়ি নাই, যে সুরতহাল তদন্ত করতে হবে 2 বা ততোধিক সম্মানিত প্রতিবেশীর উপস্থিতিতে। শুধু প্রতিবেশী হলেই হবে না, কি হইতে হবে? সম্মানিত। 8 নাম্বার ইম্পর্টেন্ট, একেবারে সব শেষের যেটা, এখানে যদি দেখি 176-এর 2 ধারায় কবর থেকে লাশ তোলার ক্ষমতা, পাওয়ার টু ডিসইন্টার কর্পসেস, কার আছে? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের। জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের। সো আমরা এই যে ইউডি কেস, অপমৃত্যুর মামলার ক্ষেত্রে পুলিশ তদন্ত করে 174,
কোটা সম্পর্কে যারা জানে তাদেরকে অবহিত করে সমন দেওয়ার মাধ্যমে 175, আর অপমৃত্যুর মামলা ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে 173। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অনলাইন অফলাইন। আর না হলে আমাদের আজ এই পর্যন্তই, আমরা পরীক্ষায় চলে যাব সরাসরি। আপনাদের 40 মার্কের পরীক্ষা আছে। তো অনলাইনে কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ভালো থাকেন, আগামী শুক্রবার আবার দেখা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, এখন পরীক্ষা হবে। আপনারা চেষ্টা করবেন পরীক্ষার রেজাল্টটা অনলাইনে যারা আছেন এর সাথে সাথে দেওয়ার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।